গুড মর্নিং স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর আমি তোমাদের সঙ্গে হিস্ট্রি টিচার সুমিত স্যার। তা প্রত্যেক দিনের মতো আজকেও সকাল 8টায় আমি উপস্থিত, কিন্তু ফারাক একটাই যে আজকের ক্লাসটা আমি রেকর্ড দিলাম, কারণ আমি সশরীরে উপস্থিত থাকতে পারছি না একটা কারণের জন্য। তাই জন্য আমি ক্লাসটা রেকর্ড দিয়েছি যাতে কোনোভাবেই তোমরা সকাল 8টায় হিস্ট্রি ক্লাসটা মিস না করো, ঠিক আছে? তাই জন্যই আমি এই ক্লাসটা কিন্তু রেকর্ড দিয়েছি। এখানেও আজকে এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করছি, কারণ অলরেডি সোম মঙ্গল বুধ 3 দিনই বলেছিলাম যে ইতিহাসের 3টে ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। তা এনসিয়েন্ট আমরা সোমবারের দিন করে দিয়েছি, মিডিয়াভেল আমরা মঙ্গলবার করলাম, ঠিক আছে? আর আজ বুধবার আমরা প্র্যাকটিস করব হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে আমাদের প্রিপারেশনটা। যদিও রেলের যে কটা আমাদের ক্লাস হয়েছে ইউটিউবে, আমি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি নিয়েছি, এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আমি চেষ্টা করছি যে তোমাদের এমনভাবে প্রিপারেশন করাতে যাতে বারবার তোমরা কোশ্চেন অ্যান্সার করার ফলে তোমরা কিন্তু নিজেদের প্রিপেয়ার করে নিতে পারো। তাই জন্যই কিন্তু আমি একাধিক এমসিকিউ কোশ্চেন করিয়েছি সেট, ঠিক আছে? এবং আজকেও যেহেতু ইতিহাসে ধারাবাহিকভাবে আমরা এগোচ্ছি, তাই আজকেও কিন্তু সবথেকে সোজা কিছু এমসিকিউ নিয়ে এসছে, সোজা এমসিকিউ। কারণ মডার্ন তোমাদের কাছে ইজি, যেভাবে আমি পড়িয়েছি সেই হিসাবে কোশ্চেনগুলো কিন্তু আজকে যে কোশ্চেনগুলো আমি করব সে কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমরা পারবে, এটা আমার বিশ্বাস। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যারা জয়েন করেছো একটু ক্লাসটাকে দ্রুত গতিতে শেয়ার করে দাও, তাহলে প্রত্যেকের কাছে আমরা পৌঁছে যেতে পারবো, এবং সবাই মিলে যখন এমসিকিউ কোশ্চেনের প্র্যাকটিস করব তখন সেটা আলাদা মাত্রা হবে। এক একজন এক একটা অ্যান্সার বলবে, কিছু উল্লেখ করবে, কিছু অ্যান্সারের কথা বলবে, একাধিক ওয়ার্ড ইউজ করবে, ফলে সেখান থেকেও কিন্তু আমরা অনেক ধরনের কোশ্চেন পারবো। তাই সবাই মিলে একসঙ্গে করলে এটাই হচ্ছে সবথেকে বড় বেনিফিট। ক্লিয়ার? তাহলে কথা না বাড়িয়ে স্টার্ট করি আজকের এমসিকিউ ক্লাস। আমি খুব ধীর গতিতে বলে যাব, যদি তাতে কোনো প্রবলেম থেকে থাকে, যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে লিখে দিও, ঠিক আছে? আমি আবার বৃহস্পতিবার মানে নেক্সট ডে বৃহস্পতিবার আড্ডা 24/7 তোমার WBCS টপার চ্যানেলে লাইভে থাকবো, ঠিক আছে? সেখানে তোমরা জয়েন করো সকাল 8টার সময়, যেখানে আমি এনসিয়েন্ট হিস্ট্রির ধারাবাহিক টপিকগুলোকে পড়াবো। তা সেখানে সেই প্রবলেম, যদি আজকের ক্লাসে কোনো প্রবলেম হয়ে থাকে মডার্ন ইন্ডিয়া থেকে, তাহলে সেই প্রবলেমটাকেও আমি সলিউশন করে দেবো, ঠিক আছে? তাহলে মন দিয়ে ক্লাস করো এবং প্রত্যেকেই দ্রুত গতিতে ক্লাসটাকে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেই আমরা ক্লাসটাকে কন্টিনিউশনভাবে দেখতে পারি, এবং বিশেষ করে এমসিকিউ কোশ্চেন নিয়ে যাতে প্র্যাকটিসটা আমরা করে যেতে পারি। ক্লিয়ার? চলো আজকে ক্লাসটা শুরু করি একটা গুরুত্বপূর্ণ কোটেশন দিয়ে, একদম মোটিভেশনাল কোটেশন দিয়ে। বলছে স্ট্রেংথ ইজ লাইফ, আর হচ্ছে উইকনেস ইজ ডেথ। একদম বিখ্যাত কথা, প্রত্যেকে আশা করি তোমরা ধরে নিয়েছো এই উক্তিটা কার। বলছে স্ট্রেংথ ইজ লাইফ, ঠিক আছে? স্ট্রেংথ ইজ লাইফ আর উইকনেস ইজ ডেথ। দুর্বল হলে মৃত্যু হয়ে যাবে, ঠিক আছে? দুর্বল মানুষের কোনো স্থান নেই, দুর্বল মানুষের মৃত্যু। তাই শক্তিশালী থাকতে হবে, ঠিক আছে? স্ট্রেংথ, সবসময় স্ট্রেংথে থাকতে হবে, উদ্যমতার সঙ্গে থাকতে হবে। তাই ক্লাসও যখন আমরা করব তখন উদ্যমতার সঙ্গে করব। যদি মনটা এদিক ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু সেই ক্লাস থেকে তুমি কিন্তু বেরিয়ে যাবে। তাই মাথায় রাখতে হবে কি, যে সেই ক্লাস থেকে বেরিয়ে যাবে মানে হচ্ছে কি, সেই টপিকটা থেকে নিজেকে তুমি সরিয়ে নিতে পারছো, ফলে ওইটুক সময় কিন্তু নিজের প্রিপারেশান থেকে নিজে ঘাটতি থাকছো। তাই এই বিখ্যাত উক্তিটি আমি তোমাদের আজকের ফার্স্ট মোটিভেশন ক্লাসে রাখলাম, ঠিক আছে? স্ট্রেংথ ইজ লাইফ আর উইকনেস ইজ ডেথ, এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর বিখ্যাত উক্তি, যুব সমাজকে উদ্দীপিত করার জন্য, যুব সমাজকে আরও বেশি পরিশ্রমী করার জন্য তার কিন্তু এই বিখ্যাত উক্তিটা, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। ক্লিয়ার? চলো ফার্স্ট কোশ্চেন স্টার্ট করা যাক। বলছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? এত সোজা কোশ্চেন, বহুবার পড়িয়েছি পরীক্ষায়, বহুবার এই কোশ্চেনটা দিয়েছে। এই কোশ্চেনটা তোমরা নিজেরাও জানো, বহুবার এই কোশ্চেনটা দিয়েছে। আজকে আমরা একটুখানি বলে দিই আজকে কোন কোন জায়গাগুলো আমি কভার করছি তোমাদের এই আজকের 25টা কোশ্চেনে। সেখানে 1857 সালের বিদ্রোহ থাকছে,
ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কোশ্চেন থাকছে, গভর্নর জেনারেল ভাইসরয় এই পোর্শন থেকে কোশ্চেন থাকছে, আর গান্ধিয়ান মুভমেন্ট এই পোর্শন থেকে কোশ্চেন থাকছে। অর্থাৎ 4টে ফ্রেজ আজকে কভার করেছি। তাহলে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? অলরেডি হয়তো অ্যান্সার আসা শুরু হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি আজ লাইভে নেই সেহেতু আমি অ্যান্সারগুলো পড়তে পারছি না। এবং যারা রেগুলার আমার ক্লাস করো তারাই অলরেডি ক্লাস করছো, হয়তো আরও তারা কিছু বন্ধুদের নিয়ে এসে ক্লাস করছো, অর্থাৎ নতুন অনেকেই ক্লাস করছে হয়তো। তা প্রত্যেকেরই অ্যান্সার যেটা দিয়েছো একটু দেখে নাও যে তোমাদের এই অ্যান্সারের সঙ্গে এটা মিল হলো কিনা। যে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857, 1857 সালের সময় সিপাহি বিদ্রোহের সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। এবং আশা করি প্রত্যেকেই অ্যান্সার ঠিক দিয়েছো, প্রত্যেকেই অ্যান্সার ঠিক দিয়েছো। অ্যান্সার হবে লর্ড ক্যানিং। দেখো এই সিপাহি বিদ্রোহে যদি আমরা কারণ দেখি তাহলে আমরা একাধিক কারণ কিন্তু দেখেছিলাম যখন আমি সিপাহি বিদ্রোহ পড়েছিলাম। রাজনৈতিক কারণ, প্রশাসনিক কারণ, সামাজিক কারণ, ধার্মিক কারণ, হ্যাঁ, অর্থনৈতিক কারণ, সৈন্যগত কারণ, এরকম একাধিক কারণ বলেছিলাম। এই কারণগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট, কারণগুলোকে একটু দেখে যাবে। যেমন যদি প্রশাসনিক কারণের মধ্যে, রাজনৈতিক কারণের মধ্যে দেখি তাহলে ডালহৌসির যে সত্য বিলোপ নীতি সেটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য, মানে বিশাল উল্লেখযোগ্য একটা জিনিস। কারণ তিনি ঘোষণা করেছিলেন যে যদি কোনো রাজা অপুত্রক অবস্থান মারা যান তাহলে সে মারা যাবার পর তিনি কোনো ছেলেকে দত্তক নিতে পারবেন না। ফলে রাজা মারা যাবার ফলে সমস্ত রাজ্য ব্রিটিশরা কিন্তু হস্তগত করে নেবে। এইভাবে দেখা গেছিল ব্রিটিশদের হাতে প্রচুর রাজ্য কিন্তু চলে গেছিল এবং তারা তখন কিন্তু বিদ্রোহে সামিল হয়েছিল। তাহলে এটা কিন্তু সিপাহি বিদ্রোহের একটা অন্যতম কারণ হিসাবে দেখা গেল। 2 নম্বর, লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে রাজ্য গ্রাস করার নীতি গ্রহণ করেছিলেন। ঠিক আছে। এছাড়া ডালহৌসির তো নীতি ছিলই, সেটা কি, যুদ্ধের দ্বারা সাম্রাজ্য জয় করা। তাহলে এইগুলো সিপাহি বিদ্রোহের অন্যতম কারণ। ঠিক আছে, রাজনৈতিক কারণের মধ্যে পড়ছে। প্রশাসনিক কারণের মধ্যে কি পড়ছে, যে উচ্চ প্রশাসনে ভারতীয়দের অংশগ্রহণ করার কোনো রকম সুযোগ দেওয়া হচ্ছে না, সে তার যোগ্যতা থাকুক বা না থাকুক। বেতনের কাঠামোরও পরিবর্তন দেখা যাচ্ছে, বৈষম্য দেখা যাচ্ছে, ভারতীয়দের কম থাকছে, ইউরোপীয়দের বেশি থাকছে। সামাজিক এবং ধর্মীয় কারণের মধ্যে কি বলেছিলাম, একদম ছোট ছোট করে বলে দিই, না হলে জায়গাটা ধরতে পারবো না আমরা। ঠিক আছে, সামাজিক এবং ধর্মীয় কারণের মধ্যে কি, ইংরেজরা সতীদাহ প্রথা বন্ধ করে দিয়েছিলেন। ঠিক আছে, বিধবা বিবাহ আইন জারি করেছিলেন। এইগুলো কিন্তু সমাজ কল্যাণমূলক কাজ, এবং এই সমাজ কল্যাণমূলক কাজে বেশ কিছু ভারতীয় মানুষরাও কিন্তু, যারা উচ্চশিক্ষিত এবং সমাজ সচেতক, তারাও কিন্তু ব্রিটিশদের সহযোগিতা করেছিল। তাহলে অসুবিধা কারদের হয়েছিল, যারা ছিল হচ্ছে কুসংস্কারে জর্জরিত মানুষ। তারা বলছে যে এই যে ইংরেজরা যে সতীদাহ প্রথা বন্ধ করে দিচ্ছে, ইংরেজরা যে উইডো রিম্যারেজ, বিধবা বিবাহ আইনটি চালু করছে, এটা তারা তাদের ধর্মে হাত দিচ্ছে, তারা তাদের সমাজে হাত দিচ্ছে। তাই ওই ধর্মান্ধ যারা এই কুসংস্কারে আবদ্ধ মানুষ, তারা ইংরেজদের বিরুদ্ধে কিন্তু ক্ষিপ্ত মনোভাব পোষণ করছে। এছাড়াও সেই সময় 1813 সালের যে চার্টার অ্যাক্ট হয়েছিল, সেই চার্টার অ্যাক্টের দ্বারাও কিন্তু একটা ঘোষণা করা হয়েছিল যে যেই সমস্ত ভারতীয়রা খ্রিস্ট ধর্মে দীক্ষা নেবেন, ঠিক আছে, তারা কিন্তু উচ্চ পদ লাভ করবেন প্রশাসনের বিষয়, এবং সেই খ্রিস্ট ধর্ম অবলম্বনী লোকটি বা ব্যক্তিটি তার বাবা মা মারা যাবার পর সে সম্পত্তির অধিকারও কিন্তু লাভ করবে। ফলে এই কতগুলো কারণে আমরা দেখেছিলাম সামাজিক এবং ধার্মিক কারণে ভারতের বেশ কিছু মানুষ কিন্তু ইংরেজদের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিল। আর্থিক কারণের মধ্যে কি রয়েছে, সম্পদের নির্গমন তত্ত্ব রয়েছে, ভারত থেকে সম্পত্তি ভারতের বাইরে ইংরেজদের দ্বারা চলে যাচ্ছে। এছাড়া কি হচ্ছে, খরা দেখা যখন গেছে, দুর্ভিক্ষ যখন দেখা গেছে, তখন কিন্তু ব্রিটিশরা কোনো জমির কর কিন্তু কমায়নি, বরং কী হচ্ছে সেগুলোকে কন্টিনিউশন রেখেছিল। কুটির শিল্পের অবক্ষয় ঘটেছিল। ঠিক আছে, এইগুলো হচ্ছে অর্থনৈতিক কারণের মধ্যে। আর সবার লাস্টে হচ্ছে সৈনিকগত কারণ, কারণ সৈনিকদের মধ্যে অসন্তোষ ছিল। এবং সর্বোপরি আমরা দেখতে পাই যখন এনফিল্ড রাইফেল প্রচলন করা হলো, সেই এনফিল্ড রাইফেল ব্যবহার করা নিয়ে বা কার্তুজকে দাঁত দিয়ে কাটার বিরুদ্ধে জন্য সিপাহীদের মধ্যে একটা অসন্তোষের পরিবেশ তৈরি হলো। যেই অসন্তোষের পরিবেশ থেকে কিন্তু বিদ্রোহ সামিল হলো, যা বিদ্রোহ শুরু হলো, যে বিদ্রোহটা কিন্তু সিপাহী বিদ্রোহ নামে পরিচিত লাভ করেছিল। তা যাই হোক, এইটা একটু ছোট করে পয়েন্ট বললাম, যেটা আমি রেলের গ্রুপ ডির কিন্তু প্রথম ক্লাসেই করিয়েছিলাম। ঠিক আছে, তাহলে কি হলো অ্যান্সার, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? আমাদের হলো হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, তাহলে লর্ড ক্যানিং হচ্ছে ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 2 নম্বর দেখি কি আছে। ড্যাশ ওয়াজ দ্য ডেথ when the revolt of 1857 start? ঠিক আছে, ড্যাশ was the date when the revolt of 1857
স্টার্টেড, মানে কোন ডেটে 1857 সালের সিপাই বিদ্রোহ শুরু হয়েছিল? কোন সালে 1857 সালের সিপাই বিদ্রোহ শুরু হয়েছিল? অ্যান্সার দাও। কোন সালে 1857 সালের বিদ্রোহ শুরু হয়েছিল? 30শে জুন, না 10ই মে, না 31শে মে, না 10ই জুন? কোন ডেটে? অ্যান্সার দাও, অ্যান্সার দাও। আমি এটা সম্পর্কে একটুখানি বলে দিই, তার মধ্যে তোমরা অ্যান্সারটা দিয়ে দাও, ঠিক আছে? দেখো, সিপাই বিদ্রোহের প্রথম যদি আমরা দেখি তাহলে কিন্তু বহরমপুরে সিপাহীরা কিন্তু প্রথম কার্তুজ ব্যবহার করতে চায়নি, সেটা কিন্তু 26শে ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি বহরমপুরের সিপাহীরা প্রথম বলছে আমরা কার্তুজ দাঁত দিয়ে কাটবো না। ফলে ব্রিটিশরা তাড়াতাড়ি তাদের বিদ্রোহকে বন্ধ করার জন্য, বা তাদের এই কথাটা যাতে বাইরে প্রচারিত না হয় সেটা বন্ধ করার জন্য ওই রেজিমেন্টটাকে ভেঙে দিচ্ছে, ইনফ্যান্ট্রিটাকে ভেঙে দিচ্ছে। পরে মঙ্গল পাণ্ডের কাছে খবর আসে। মঙ্গল পাণ্ডে কী করেন, ভাবেন যে মঙ্গল পাণ্ডের খবর পান যে কার্তুজের চামড়াটা গরু এবং শূকরের চর্বি মিশ্রিত রয়েছে, বা কোনো পশু চর্বি মিশ্রিত রয়েছে। ফলে সেটা ধর্মীয় কারণে কেউ দাঁত দিয়ে কাটে না। ফলে কি হলো, 29 মার্চ সিপাই বিদ্রোহ কিন্তু স্পার্ক তৈরি হয়ে গেল, ঠিক আছে? সিপাই বিদ্রোহে স্পার্ক তৈরি হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে। কোথায়? ব্যারাকপুরে। এবং সেই সময় তোমার মঙ্গল পাণ্ডে কী করলেন, লেফটেন্যান্ট বাগ এবং মেজর সার্জেন্ট হ্যারিস এদেরকে তিনি হত্যা করলেন। এবং সেই হত্যার অপরাধে আমরা দেখতে পাই মঙ্গল পাণ্ডে অ্যারেস্ট হলেন, এবং অ্যারেস্ট হবার পর 8 এপ্রিল মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। ফলে এতদিনে এই ঘটনাটা আশেপাশের রেজিমেন্টগুলোর মধ্যে ছড়িয়ে গেছে। ফলে 24শে এপ্রিল, ঠিক আছে, মিরাটের 90 জন ঘোড়সাওয়ার যুক্ত একটা রেজিমেন্ট প্রথম বলে যে আমরা কার্তুজ দাঁত দিয়ে কাটবো না, অর্থাৎ কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে। ইংরেজরা তড়িঘড়ি করে ওই 90 জন রেজিমেন্টের যারা 90 জন যে ঘোড়সাওয়ার ছিলেন তাদের রেজিমেন্টকে ভেঙে দেন এবং 90 জনকে অ্যারেস্ট করে। এই 90 জনের মধ্যে 85 জনকে বিচার করা হয়, যে কোর্ট মার্শাল হয়। তাতে 9ই জুন কি হলো, 9ই মে কি করা হলো, কোর্টের রেজাল্ট আসে। এবং কোর্টের রেজাল্ট আসার পরে কি করা হয়, কি বলা হয়, যে তার মধ্যে 85 জন হচ্ছে দোষী সাব্যস্ত হলো এবং যাবজ্জীবন কারাদণ্ড হলো, আর 5 জনকে মুক্তি দেওয়া হলো। এই ঘটনাটা সিপাহীদের মধ্যে ক্ষুব্ধ করে তুলল। তারা কি করলো, 10ই মে, ঠিক পরের দিন 10ই মে সেনাবাহিনী নিয়ে ওই জেল অ্যাটাক করলো এবং করে 85 জনকে মুক্ত করে তারা সোজাসুজি চলে গেল হচ্ছে দিল্লিতে। সেখান থেকেই সিপাহী বিদ্রোহের কিন্তু জন্ম হয়েছিল। তাই সিপাহী বিদ্রোহ স্টার্ট হয়েছিল কবে, যদি এরকম ডেট বলি তাহলে আমাদের ডেট কোনটা হবে? আশা করি তোমরা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো এবং এটা ভুল হবার কোনো সম্ভাবনা নেই। তাহলে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কিন্তু 10 মেতে, কারণ 9 মেতে আমরা বিচারের রেজাল্ট দেখতে পাই, আর 10ই মে সিপাহীরা কী করেছিলেন, 85 জনকে মুক্ত করে ঘোষণা করেছিলেন, ঠিক আছে? মিরাটের সিপাহীরা ঘোষণা করেছিলেন যে সিপাহী বিদ্রোহ শুরু হচ্ছে, ঠিক আছে? এই সময় মিরাটের যিনি কমান্ডিং হেড ছিলেন তার নাম ছিল হচ্ছে জেনারেল ডেভিড, ঠিক আছে? জেনারেল হেভিট ছিলেন হচ্ছেন তোমার মিরাটের কমান্ডার ইন চিফ, ঠিক আছে? তাহলে এই ডেটটা কি হবে? ড্যাশ ওয়াজ দ্য ডেট হোয়েন দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ স্টার্টেড। আমরা বলবো হচ্ছে 10th মে, ঠিক আছে? চলো 3 নম্বর কোশ্চেন। হু লিড দ্য রিভোল্ট অফ 1857 ইন দ্য সিটি অফ কানপুর? হু লিড দ্য রিভোল্ট অফ 1857 ইন দ্য সিটি অফ কানপুর? কানপুর থেকে সিপাহী বিদ্রোহতে কে লিড করেছিলেন? অ্যান্সার দিয়ে দাও। প্রত্যেকেই জানি আমরা, খুব সোজা কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো অলরেডি আমরা পড়েছি, তাই 2 মিনিটও সময় লাগার কথা না, মানে 1 সেকেন্ডের মধ্যেই অ্যান্সারটা চলে আসার কথা আর কি, ঠিক আছে? অলরেডি এসে গেছে, আমি আশা রাখি যে আমার স্টুডেন্ট যারা ক্লাস দেখেছে তারা অলরেডি কিন্তু অ্যান্সারটা দিয়ে দিতে পারছে। তাহলে হু লিড দ্য রিভোল্ট অফ 1857 ইন দ্য সিটি অফ কানপুর? কানপুর থেকে কে? অবশ্যই নানা সাহেব, ঠিক আছে? তাহলে নানা সাহেব তোমরা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো এবং নানা সাহেব ইজ দ্য রাইট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো। নানা সাহেব ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার? নানা সাহেবের সম্পর্কে ছোট করে বলে দিই। নানা সাহেব হচ্ছে পেশোয়া বাজিরাও সেকেন্ডের দত্তক পুত্র। কিন্তু পেশোয়া তো মানেই হচ্ছে পুনা,
তাহলে হঠাৎ করে কানপুরে কেন এলো? এরকমও গল্প কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে যখন বাজিরাও সেকেন্ড পরাস্ত হয়ে গেল, তখন কি করা হলো, তখন ব্রিটিশরা তাকে পুনা থেকে সরিয়ে দিলেন। কারণ তিনি জানতেন, ব্রিটিশরা জানতেন পুনেতে থাকলে তিনি আবার পাওয়ারফুল হয়ে যেতে পারেন। তাই তিনি কি করলেন, মানে ব্রিটিশরা কি করলেন, বাজিরাও থার্ডকে সরাসরি কানপুরের বিঠোরে নিয়ে চলে এলেন। ঠিক আছে, অর্থাৎ পুনা থেকে কানপুরের বিঠোরে নিয়ে চলে এলেন এবং সেখানে গিয়ে ব্রিটিশরা নানা সাহেবকে তোমার বাজিরাও থার্ডকে শুধুমাত্র পেনশনভুক্ত সুলতানে পরিণত করে রাখলেন। অর্থাৎ বললেন আপনার হাতে আর কোনো পাওয়ার নেই, শুধুমাত্র আপনি পেনশন পাবেন যতদিন বেঁচে থাকবেন। তার বাজিরাও থার্ডের মৃত্যু হয়ে যাওয়ার পর নানা সাহেবের যখন নেক্সট এলো, তখন তার পেনশনটা বন্ধ করে দেওয়া হলো। নানা সাহেব খুব রেগে গেলেন। নানা সাহেব সরাসরি দৌড়ে চলে গেলেন, সেই সময় যিনি ডালহৌসি ছিলেন তার কাছে চলে গেলেন এবং তিনি বললেন যে আমার পেনশন বন্ধ কেন? ডালহৌসি বললেন যে পেনশনটা যে পেনশনটা দেওয়া হতো বাজিরাও থার্ডকে, সেটা তারা দিতেন, অর্থাৎ ব্রিটিশরা তুলে তাকে দিতেন। সুতরাং পেনশন কোনো লেখাপড়ি কিছু নেই বা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো নোটিশ আসেনি যে পেনশন দিতে হবে। সুতরাং সেই হিসাবে নানা সাহেব কোনো পেনশন পাবে না, এই কথাটা বলে ডালহৌসি ছেড়ে দিলেন। ফলে কী হলো, নানা সাহেব ক্ষিপ্ত হলেন এবং নানা সাহেব তাতিয়া টোপির নেতৃত্বে দুজনের মানে তাতিয়া টোপি তাকে সহযোগিতা করেছিলেন, করে সে কানপুর থেকে বিদ্রোহ শুরু করেছিলেন। কিন্তু এই বিদ্রোহ বেশি দিন চলল না, কারণ ডিসেম্বর 1857 সালেই ক্যাম্পবেল নামক ব্রিটিশ কি করলেন, কানপুরকে অধিকার করে নিলেন ব্রিটিশদের হাত থেকে। আর নানা সাহেব কিন্তু পাঠিয়ে গেলেন, মানে কানপুরকে অধিকার করে নিলেন, ব্রিটিশদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করালেন এবং নানা সাহেব কিন্তু পালিয়ে গেলেন। ঠিক আছে, এই হচ্ছে মেন ব্যাপারটা। তা নানা সাহেবের প্রকৃত নাম কি? গোবিন্দ ধুন্দু পন্থ। মাথা রাখবে, নানা সাহেবের প্রকৃত নাম হচ্ছে গোবিন্দ ধুন্দু পন্থ। ক্লিয়ার? তাহলে অ্যান্সার তোমরা প্রত্যেকে ঠিক দিয়েছো। হু লিড দ্য রিভোল্ট অফ 1857 ইন দ্য সিটি অফ কানপুর? অবশ্যই অ্যান্সার নানা সাহেব। চলো 4 নম্বর দেখি। দেখো, এরকমই যদি আমরা কোশ্চেন অ্যান্সার দেখতে চাই, ঠিক আছে, একটা অসাধারণ বই, একদম নিউ এডিশনাল বই আড্ডা 24/7 কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছে, যার নাম রেখেছি আমরা বৈচিত্র্যে বাংলা, যেখানে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এভরিথিং তুমি কিন্তু একটা বইয়ের মধ্যে কিন্তু পুরো কমপ্লিট পাচ্ছ। এবং এটা শুধু এইভাবে মানে শুধু কোশ্চেন অ্যান্সার নয়, কিন্তু কোশ্চেন অ্যান্সার তো অবশ্যই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা থাকছে কন্টেন্টগুলো তোমরা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে। আমাদের স্টোরে যদি চলে যাও, তুমি স্টোরে তুমি এর ডিটেলসটা তুমি পেয়ে যাবে। এই বইটাতে অসাধারণ কিছু কথা রয়েছে, অর্থাৎ বেশ কিছু ইম্পর্টেন্ট, প্রথমে আগে সেই টপিকটার সম্পর্কে ভালো করে পয়েন্ট ওয়াইজ আলোচনা করা হয়েছে, যে পয়েন্টগুলো তোমাদের দরকার, এবং পরে কি করা হয়েছে, কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ পুরো কমপ্লিট, যদি একটা বাংলার কমপ্লিট বই যদি চাও তোমরা, তাহলে আড্ডা 24/7 তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের জন্য নিয়ে এসছে বৈচিত্র্য বাংলা। প্রথমে এটা ই কপি ছিল, কিন্তু এখন কিন্তু এটা অলরেডি প্রিন্টেড হয়ে যাচ্ছে, তোমরা এখনই বুক করতে পারো। ঠিক আছে, মাথায় রাখবে, যদি ডিসকাউন্ট দিয়ে যদি বুক করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আমার কোড অবশ্যই ইউজ করো। আমার কোড হচ্ছে Y368 এই কোডটাকে ইউজ করো এবং সব থেকে বেশি ডিসকাউন্ট দিয়ে এই বইটাকে কিন্তু তুমি পারচেস করতে পারো। মাথায় রাখবে, জাস্ট স্টোর ভিজিট করো, স্টোরে ওপরে তুমি সার্চ বাটনে লিখে রাখো বৈচিত্র্যে বাংলা বুকস, তাহলে বইটা বেরিয়ে আসবে, এরকম লোগো দিয়ে বই বেরিয়ে আসবে, সেখানে তুমি যাও, সেটা তুমি পারচেস করো। খালি কোড যখন ইউজ করতে হবে, অফার ভ্যালিড কোড, তখন Y368 এই কোডটাকে ইউজ করে দাও, তাহলে তুমি সব থেকে বেশি ডিসকাউন্ট দিয়ে কিন্তু বইটাকে পারচেস করতে পারবে। ঠিক আছে, তোমার বাড়িতে কিন্তু চলে আসবে বইটা। নেক্সট যেটা বলার কথা সেটা হচ্ছে, এই যে রেলের প্রিপারেশন নিচ্ছি, সুতরাং রেল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের কাছে আড্ডা 24/7 বাংলা নিয়ে চলে এসছে রাজধানী এক্সপ্রেস, অর্থাৎ RRB গ্রুপ ডির উপরে কমপ্লিট সলিউশন ব্যাচ। পুরো ব্যাচটা রয়েছে, যেই ব্যাচে আমরা A to Z যে টপিকগুলো আমরা ইউটিউবে আলোচনা করলাম, সেইগুলোর ডিটেলসে আমরা এখানে আলোচনা করে দেবো আরও কিছু টপিক দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে থাকবে তোমাদের MCQ কোশ্চেন, অর্থাৎ একদম কমপ্লিট রেলের প্রিপারেশনের জন্য। যদি তোমরা কোথাও খুঁজছো যে বাড়িতে বসে শান্ত মাথায় অনলাইনে ক্লাস করবে, সেই জায়গার বিশ্বাসযোগ্যতা জায়গা আড্ডা 24/7 বাংলা তোমাদের জন্য নিয়ে এসছে RRB গ্রুপ ডি কমপ্লিট ব্যাচ। খুব শীঘ্রই এই ব্যাচটা স্টার্ট হচ্ছে। এখনও যারা এই ব্যাচটাতে ভর্তি হওনি, তারা সরাসরি স্টোর ভিজিট করো এবং এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও।
এবং এই ব্যাচটাতে ভর্তি হতে গেলেও তোমরা যদি একটা ভালো ডিসকাউন্ট নিয়ে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কোড ইউজ করো। আমার কোড সেম Y368, Y368 হচ্ছে আমার ফ্যাকাল্টি কোড। এই কোডটাকে ইউজ করো, তাহলে তুমি সব থেকে বেশি ডিসকাউন্ট দিয়ে এই কোর্সটাতে ভর্তি হতে পারবে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটা দেখি কি আছে। হুইচ টাউন ওয়াজ নট রিলেটেড উইথ রিভোল্ট অফ 1857? Which town was not related with revolt of 1857? নিম্নলিখিত কোন শহরটি, ঠিক আছে, নিম্নলিখিত কোন শহরটি সিপাই বিদ্রোহের সঙ্গে জড়িত নয়? কি হবে অ্যান্সার? নিম্নলিখিত কোন শহরটি সিপাই বিদ্রোহের সঙ্গে জড়িত নয়? ঠিক আছে, অ্যান্সার অলরেডি তোমরা পাঠিয়ে দিয়েছো, পাঠিয়ে দাও ঝপ করে। তাহলে কোন শহরটি সিপাই বিদ্রোহের সঙ্গে জড়িত নয়? সিপাই বিদ্রোহ কোথায় হয়েছিল? মেরুট, দিল্লি। মেরুট হয়েছিল, মিরাট থেকে প্রথম সিপাই বিদ্রোহ শুরু হয়েছে। দিল্লি রয়েছে, ঠিক আছে, কানপুর রয়েছে, ঝাঁসি রয়েছে, লখনৌ রয়েছে, বিহার রয়েছে, এলাহাবাদ রয়েছে। এরকম একাধিক জায়গায় কিন্তু সিপাই বিদ্রোহ ছড়িয়ে রয়েছে, তাই না? তাহলে কোথায় সিপাই বিদ্রোহ দেখা যায়নি? অবভিয়াসলি অ্যান্সার তোমরা ঠিক দিয়ে দিয়েছো আশা করি। তাহলে অ্যান্সারটা দেখে নাও, মিলিয়ে নাও। অমৃতসর। তাহলে অমৃতসরে কিন্তু সিপাই বিদ্রোহ দেখা যায়নি। এখানে কি বলেছি দেখো, এই নট কথাটা অনেক সময় আমরা দেখতে পাই না, ঠিক আছে, ফলে অ্যান্সারটা ভুল হয়ে যায়। হুইচ টাউন ওয়াজ নট রিলেটেড উইথ রিভোল্ট অফ 1857? নট রিলেটেড, তাহলে অমৃতসর। ঠিক আছে, দিল্লিতে কে ছিলেন? বাহাদুর শাহ সেকেন্ড, ঠিক আছে। আর লখনৌতে কে ছিলেন? বেগম হজরত মহল। আমরা আগেই বলেছিলাম বেগম হজরত মহল যিনি ছিলেন হচ্ছে বাজদলি স্যার, তার ছেলে ছিলেন, ঠিক আছে। বীরজিস কাদিরকে, বাজদলি খার বেগম ছিলেন তিনি। বীরজিস কাদিরকে সিংহাসনে বসানোর কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে তার ঝামেলা হয়েছিল, ঠিক আছে, এবং সে বিদ্রোহে সামিল হয়েছিল, ঠিক আছে, এরকম ব্যাপার। তো যাই হোক, এই কথাগুলো আমরা বলে দিয়েছি। যারা যারা এই 1857 রিভোল্টটাকে কন্টিনিউশনভাবে করতে চাও তাহলে তারা আমার আগে রেলওয়ের গ্রুপ ডির ফার্স্ট যে 1857 রিভোল্ট রয়েছে সেই ক্লাসটা অবশ্যই দেখে নাও, ঠিক আছে। তাহলে A to Z পুরো জিনিসটা কিন্তু সলিউশন হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হলো? আমাদের অমৃতসর। নেক্সট 5 নম্বর বলছে, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন 1857? ঠিক আছে, কে এই বইটা লিখেছিলেন? কে লিখেছিলেন? হু ওয়াজ দ্য অথর অফ দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857? 1857 কে লিখেছিলেন ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? দেখো, সিপাই বিদ্রোহের বেশ কিছু কোটেশন আছে যে কেউ একজন বলেছিলেন সিপাই বিদ্রোহকে যে 1857 রিভোল্ট ইজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়ার। কেউ বলেছিলেন, এটা বলেছিলেন ভিডি সাভারকার, ঠিক আছে। রমেশচন্দ্র মজুমদার কি বলেছিলেন? যে 1857 সালের বিদ্রোহ 1857 রিভোল্ট ওয়াজ, এইটা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল না, এটা বলছে রমেশচন্দ্র মজুমদার। তাহলে সেই পরিপ্রেক্ষিতে অলরেডি আমরা গেস করে ফেললাম যে কার লেখা এই বইটা হতে পারে। হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? ভিডি সাভারকার। তাহলে ভিডি সাভারকার অলরেডি তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো। তাহলে ভিডি সাভারকার ওয়াজ দ্য রাইট অ্যান্সার। কারণ রমেশচন্দ্র মজুমদার এটা বলেননি। রমেশচন্দ্র মজুমদার বলেছেন দ্য রিভোল্ট অফ 1857 ইজ নাইদার দ্য ফার্স্ট নট ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এটা কখনোই ভারতের প্রথম নয়, প্রথম স্বাধীনতা সংগ্রাম নয়, এটা কিন্তু রমেশচন্দ্র মজুমদার বলেছেন। আর ভিডি সাভারকার কিন্তু স্বাধীনতা সংগ্রাম বলেছেন, ঠিক আছে। চলো 5 নম্বর কোশ্চেন শেষ। 6 নম্বর দেখি কি আছে। One of the earliest and the best known mutinies before the revolt of 1857 was? আমরা জানি সিপাই বিদ্রোহ মানে প্রথম হচ্ছে 1857 সালের বিদ্রোহ, এটাই কিন্তু আমরা জানি সিপাই বিদ্রোহ, তাই না? তাহলে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড দ্য বেস্ট নোন মিউটিনিজ বিফোর কথাটা আছে, বিফোর দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ, 1857 সালের আগে, ঠিক আছে। কোনটা মানে নিম্নলিখিত কোথায় সিপাই বিদ্রোহ হয়েছিল? নিম্নলিখিত কোথায় সিপাই বিদ্রোহ হয়েছিল? ঠিক আছে, কি হবে অ্যান্সার? 1857 সালের আগে কোথায় সিপাই বিদ্রোহ হয়েছিল? অ্যান্সার কি হবে? কি হবে অ্যান্সার? ধরে দাও ঝপ করে।
তাহলে অবশ্যই তোমরা অলরেডি অ্যান্সার ঠিক দিয়ে দিয়েছো, হয়তো মিলিয়ে নাও। তাহলে 1857 সালের আগে সিপাহী বিদ্রোহ কোনটা? কি হবে অ্যান্সার? যারা যারা অ্যান্সার দিয়েছো একটুখানি দেখে নাও, দেখো অ্যান্সারটা মিললো কি না। তাহলে অ্যান্সার কিন্তু হবে রাইট অ্যান্সার বি, ইন্ডিয়ান সোলজার্স মিউটিনি অ্যাট ভেলোর। ঠিক আছে, ভেলোর। তাহলে ভেলোরে আমরা দেখতে পাই যে সিপাহী বিদ্রোহের আগে আমরা ওখানে একটা সিপাহীদের রিভোল্ট দেখতে পাই। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে? ভেলোরের বিদ্রোহ। তাহলে ইন্ডিয়ান সোলজার্স মিউটিনি অ্যাট ভেলোর ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা দিতে পারলে অ্যান্সার তারা ঠিক আছে, যারা দিতে পারলে না কোনো অসুবিধা নেই, এটাকে একটু লিখে রেখে দিও। যদি অজানা কোশ্চেন থাকে আমাদের তাহলে লিখে রাখতে পারো। ঠিক আছে, চলো 7 নম্বরে যাই। এইভাবেই কন্টিনিউশনভাবে যদি আমরা স্টাডি রাখতে পারি, পড়ে যেতে পারি, তাহলে সাকসেস কিন্তু আমরা পাবোই। এবং এই ধরনের পড়া, এইভাবে প্র্যাকটিস সেট আমাদের রেগুলার বেসিস করে যেতে হবে। তাহলেই রেগুলার আমরা প্র্যাকটিসের মধ্যে থাকব এবং সেটা আমাদের চাকরি পেতে সহযোগিতা করবে। তাই জন্যই রয়েছে কিন্তু আমাদের জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক। এই 2 দিন আগেই আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, বিশাল সুন্দর একটা অফার ছিল যেটা ডবল ভ্যালিডিটি দিয়েছিল। সেই অফারটা শেষ হয়েছে, তবে ঘাবড়ানোর কিছু নয়। যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার কোডটাকে ইউজ করে একটা ভালো অফার দিয়ে এই জেনারেল এক্সপ্রেস মহাপ্যাকটাকে তোমরা অবশ্যই পারচেস কিন্তু করে নিতে পারো। আমার কোড হচ্ছে Y368, এইটা হচ্ছে আমার কোড Y368, এটা আমার কোড। এই কোডটাকে ইউজ করে তোমরা জেনারেল এক্সপ্রেস মহাপ্যাকটাকে পারচেস করে নিতে পারো। ক্লিয়ার? চলো 7 নম্বর কোশ্চেন কি বলছে? The word Swaraj was first used by Dadabhai Naoroji in the Congress session held in dash কত সালে, at কোথায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে ওয়ার্ড স্বরাজ, এই জায়গাটা পড়তে গিয়ে অনেকে আবার পূর্ণ স্বরাজও চিন্তাভাবনা করে নি। তাহলে স্বরাজ এক, পূর্ণ স্বরাজ কিন্তু আলাদা। তাহলে পূর্ণ স্বরাজ যদি বলি, তাহলে 1929 লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ চাওয়া হয়েছিল। ঠিক আছে, কিন্তু এখানে আমরা কোশ্চেন করেছি স্বরাজ কবে চাওয়া হয়েছিল, স্বরাজ। তাহলে কি হবে? দ্য ওয়ার্ড স্বরাজ ওয়াজ ফার্স্ট ইউজড বাই দাদাভাই নওরোজি ইন দ্য কংগ্রেস সেশন হেল্ড ইন ড্যাশ অ্যাট ড্যাশ। চিন্তা করে অ্যান্সার দাও। তাহলে পূর্ণ স্বরাজ 1929, তাহলে স্বরাজ কবে হবে? কি হবে অ্যান্সার? অবশ্যই অ্যান্সার আশা করি তোমরা ঠিক দিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 1906 সালে কলকাতা অধিবেশনে, 1906 সালের কলকাতা অধিবেশনে স্বরাজ এই দাবিটা যাওয়া হয়েছিল। ঠিক আছে, এখানে দেখো এই সালটাও না আমাদের ইম্পর্টেন্ট, সুরাট অধিবেশন। কেন ইম্পর্টেন্ট? কারণ সুরাট অধিবেশনে আমরা দেখেছিলাম যে কংগ্রেসের দুটো পার্ট হয়ে গেছিল, দুটো পার্টে সেপারেট হয়ে গেছিল কংগ্রেস, তাই না? কংগ্রেস ভেঙে গেছিল, মডারেট আর এক্সট্রিমিস্ট, তাই না? মডারেট আর এক্সট্রিমিস্ট এই দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। তাই সুরাট অধিবেশনটাও খুব ভালো করে কিন্তু আমাদের পড়তে হবে। চলো 8 নম্বর কোশ্চেন দেখি। বলছে সরোজিনী নাইডু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কংগ্রেস সেশন? সরোজিনী নাইডু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কংগ্রেস সেশন? বলো। সরোজিনী নাইডু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কংগ্রেস সেশন? অ্যান্সার দাও। তার আগে আমি 2-4টে কথা একটুখানি বলে দিই। দেখো, ন্যাশনাল কংগ্রেস পড়তে গেলে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়তে গেলে আমরা বেশ কিছু ওম্যান প্রেসিডেন্টের কথা জানতে পারি। এবং এই কথাটা আমি রেলের গ্রুপ ডির যখন জাতীয় কংগ্রেস পড়িয়েছি তখনও কিন্তু এই কথাটা আমি উল্লেখ করেছি। আরেকবার আজকে একটু রিমাইন্ড করে দিচ্ছি। 3 জন রয়েছে। প্রথম জনের নাম সরোজিনী নাইডু, প্রথম জনের নাম অ্যানি বেসান্ত, দ্বিতীয় জনের নাম সরোজিনী নাইডু, আর তৃতীয় জনের নাম হচ্ছে নীলি সেনগুপ্তা। ক্লিয়ার? তাহলে এই যে 3 জন বললাম, এই 3 জন থেকে কেমন ধরনের কোশ্চেন হয়? প্রথমে আমরা যার কথা বললাম অ্যানি বেসান্ত, তিনি হলেন ফার্স্ট ওম্যান রুলার,
ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? তুমি চোখ বন্ধ করে বলে দিলে হচ্ছে অ্যানি বেসান্ত। সরোজিনী নাইডু তাহলে কি? সরোজিনী নাইডু হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে সরোজিনী নাইডু হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ঠিক আছে, এরপরে আমরা যার কথা বলবো তার নাম হচ্ছে নীলি সেনগুপ্ত। তাহলে নীলি সেনগুপ্তকে, নীলি সেনগুপ্ত হচ্ছেন প্রথম বাঙালি মহিলা সভাপতি। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো ভুল হবার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এবং এদের সাল মনে রাখার ক্ষেত্রেও আমি কিছু কথা বলেছিলাম। কি বলেছিলাম? অ্যানি বেসান্তের সালটা আমি জাস্ট মনে রাখার কথা বলেছিলাম, বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। তাহলে প্রথমটা কি আছে? 1917, 1917, এটা হচ্ছে অ্যানি বেসান্তের সাল। 7-এর পরের সংখ্যা কত আছে? 8 রয়েছে। তাহলে 1917-র সঙ্গে যখন আমি 8 যোগ করব তাহলে হয়ে যাবে অটোমেটিক্যালি 1925। তাহলে 1925 কার? সরোজিনী নাইডুর। ক্লিয়ার? কারণ আমি মনে রেখেছি প্রথমে অ্যানি বেসান্ত দিয়ে, দেন আমি সরোজিনী নাইডুর কথা মাথায় রেখেছি, আর থার্ড মাথায় রেখেছি হচ্ছে আমি নীলি সেনগুপ্তর। তাহলে আমি কত সংখ্যা দিয়ে যোগ করেছি? এই 8 দিয়ে কিন্তু যোগ করেছি। তাহলে সেম 8 দিয়ে আবার আমি যোগ করব, তাহলে হয়ে যাবে 1933। অর্থাৎ এটা হচ্ছে নীলি সেনগুপ্তের সাল। তাহলে 1917 হচ্ছে অ্যানি বেসান্তের সাল, 1925 হচ্ছে সরোজিনী নাইডুর সাল, আর 1933 হচ্ছে নীলি সেনগুপ্তের সাল। তাহলে আশা করি বুঝতে পেরে গেছো এবং অ্যান্সারটা প্রত্যেকেই ঠিক দিয়েছো। তাহলে সেটা হচ্ছে কি? 1925 কানপুর সেশন। তাহলে কানপুর সেশনে অ্যানি বেসান্ত কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। ঠিক আছে, তাহলে 8-এর অ্যান্সার হচ্ছে 1925 কানপুর সি। ঠিক আছে, চলো 9 নম্বর। Mahatma Gandhi was elected as the president of Indian National Congress in annual session held at. আমরা জানি মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের একবারই কিন্তু সভাপতি হয়েছিলেন। সেটা কোন অধিবেশনে? 1924, সালটা বলে দিলাম, 1924 সালে একটা অধিবেশনে তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। মহাত্মা গান্ধী একবারই হয়েছিলেন। এই আমি 3টে সাল আলোচনা করি, তোমরা অ্যান্সারটা দিতে থাকো। 1923, 1924 আর 1925, এই সাল 3টেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 1925 সম্পর্কে কিছুক্ষণ আগেই ঘোষণা করে দিয়েছি আমি, 23 আর 24 বাকি আছে। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সার? তাহলে 23-এ যদি আমরা দেখি তাহলে দেখব যে মৌলানা আবুল কালাম আজাদ প্রেসিডেন্ট হচ্ছেন, তাই তো? এবং এনার কথাটা আমি কেন বললাম? কারণ জাতীয় কংগ্রেসের যদি আমি ইয়ংগেস্ট প্রেসিডেন্ট দেখি তাহলে তার নামই হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, সব থেকে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ আইএনসি। আর 1924 কেন মাথা রাখতে বললাম? কারণ এই অধিবেশনে মহাত্মা গান্ধী কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন। তাহলে 23, 24, 25, 24 সালটা মনে রাখার বেস্ট প্রসেস হচ্ছে 23 আর 25টা মনে রাখো। 23 হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, তার পরের বছরই গান্ধীজি এসছেন। আর সরোজিনী নাইডু হচ্ছে 1925, ঠিক 1925-এর আগের বছর গান্ধীজি কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন। তাহলে অবশ্যই তোমরা অ্যান্সারটা কিন্তু ঠিক দিয়েছো, এটা আমার বিশ্বাস। তাহলে সেই ক্ষেত্রে যারা যারা অ্যান্সার ঠিক দিয়েছো প্রত্যেককে থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার তোমরা কি দিলে? বেলগাম, তাই তো? তাহলে বেলগাঁও অধিবেশন যেটা কবে হয়েছিল? 1924-এ হয়েছিল। তাহলে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের 1 বছরই প্রেসিডেন্ট হয়েছিলেন। সেটা কোন সেশনে? বেলগাঁও অধিবেশনে 1924 সালে। তাহলে 1924 সালের বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি কিন্তু হয়েছিলেন। ক্লিয়ার? বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পারলাম? চলো তাহলে 10 নম্বর কোশ্চেনে চলে যাই। তাহলে আজকের কোশ্চেনগুলো জন্মান্তরের সোজা কোশ্চেন, এর মতো সোজা কোশ্চেন আর হয় না। ঠিক আছে, যাতে তোমরা প্রত্যেকেই অ্যান্সার দিতে পারো তার জন্যই এরকম কোশ্চেনগুলো কিন্তু করা হয়েছে। ঠিক আছে, কি কোশ্চেন আছে? হোয়েন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল সং বন্দে মাতরম সাং ফর দ্য ফার্স্ট টাইম অন এ পলিটিক্যাল অকেশন। ঠিক আছে, কত সালে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল? আমি জাতীয় কংগ্রেস পড়ানোর সময় বলেছিলাম দুটো গান সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দুটো জিনিস পড়ে যাবে, একটা বন্দে মাতরম, একটা জনগণমন। এটা সাল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্সারটা দিয়ে দাও এখানে, কোন সালে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? বলো অ্যান্সার কি হবে? বন্দে মাতরম কবে গাওয়া হয়েছিল? অ্যান্সার অলরেডি তোমরা ঠিক দিয়ে দিয়েছো। তাহলে অ্যান্সার হচ্ছে 1896, 1896 বন্দে মাতরম। আর 1911 এটা হচ্ছে জনগণমন, তাই তো? 1911 হচ্ছে জনগণমন।
গানা মানা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে দেখে নেবে। চলো 11 নম্বর। তাহলে ন্যাশনাল কংগ্রেস থেকে কোশ্চেন শেষ। এবার আমরা গভর্নর জেনারেল ভাইসরয় চ্যাপ্টারে চলে আসি। হু ডিভাইস দ্য পলিসি অফ ডক্টরিন অফ ল্যাপস? ডক্টরিন অফ ল্যাপস, কে ডক্টরিন অফ ল্যাপস এই নীতিটি গ্রহণ করেছিলেন? বলো, কে গ্রহণ করেছিলেন? সবাই জানি, কিন্তু যে এখানে চারজন যে রয়েছে, এই চারজনের মধ্যে কে ডক্টরিন অফ ল্যাপস মানে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন? দুটো নীতি খুব ইম্পর্টেন্ট, আমি পড়তে বলি। একটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, যাকে বলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স। ঠিক আছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এটাকে আমি বলি, একটুখানি পড়ে যাও ভালো করে। আরেকটা কি রয়েছে? আরেকটা রয়েছে ডক্টরিন অফ ল্যাপস। ঠিক আছে, সত্য বিলোপ নীতি 1848-এ ডক্টরিন অফ ল্যাপস চালু করা হয়েছিল, এবং এই নীতির দ্বারা সাতারা রাজ্যকে ব্রিটিশরা তার নিজের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। সাতারা রাজা কে ছিলেন? আপ্পা সাহেব। সাতারা রাজা কে ছিলেন? আপ্পা সাহেব। ঠিক আছে, তাহলে কে চালু করেছিলেন? আমরা কি বলবো অ্যান্সার? অবশ্যই তোমরা ঠিক অ্যান্সার দিয়েছো, এটা ভুল হতেই পারে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের লর্ড ডালহৌসি। তাহলে লর্ড ডালহৌসি কিন্তু ডক্টরিন অফ ল্যাপস এটি কিন্তু প্রবর্তন করেছিলেন। হু মানে ফাউন্ডার বা বলতে পারো ডিভাইস দ্য পলিসি অফ ডক্টরিন অফ ল্যাপস, আমরা লর্ড ডালহৌসি বলতে পারি। লর্ড ডালহৌসি কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটিস। লর্ড ডালহৌসি কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্রিটিশ, যিনি বা যার সময় ইংরেজ সাম্রাজ্যের বিস্তার কিন্তু সব থেকে বেশি হয়েছিল, এবং সব থেকে বেশি টেনিয়রে, বেশি সময়কাল ধরে কিন্তু তিনি রুল করেছিলেন। লর্ড ডালহৌসির সময় একাধিক ঘটনা রয়েছে, রেলপথ থেকে শুরু করে, হ্যাঁ, টেলিগ্রাফ লাইন থেকে শুরু করে, হ্যাঁ, তোমার একাধিক জায়গা কিন্তু রয়েছে লর্ড ডালহৌসির সময় কভার হচ্ছে। তাই লর্ড ডালহৌসি কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মাথায় রাখবে। তাহলে এই সত্যবিলোপ নীতির দ্বারা প্রথম যে রাজ্যটাকে গ্রাস করা হয়েছিল, রাজ্যটার নাম কি বলবো আমরা? সাতারা। আর সাতারা রাজার নাম কি ছিল? হচ্ছে আপ্পা সাহেব। ঠিক আছে, চলো পরেরটা দেখি। 12 নম্বরের কোশ্চেন বলছে, ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং ভাইসরয় উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাস্ট? উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাস্ট। দেখো 1856 26শে জুলাই। আমি বারবার বলেছি এই কোশ্চেনটা কিন্তু আমরা ভুল করে আসি, জানা কোশ্চেন ভুল করে আসি। তাহলে কি হবে? আমি কি বলেছি? কার সময়কালে উইডো রিম্যারেজ অ্যাক্ট পাসড হয়েছিল? পাস কি হবে অ্যান্সার? ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং ভাইসরয়, ঠিক আছে, উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড। অ্যান্সার দিয়ে দাও। একজনের সময় ইন্ট্রোডিউস হয়েছিল, আরেকজনের সময় পাস হয়েছিল। কে তার নাম? অ্যান্সার দাও। প্রত্যেকেই অ্যান্সারটা পাবে। যারা যারা ক্লাস করছো, সোজা ক্লাস করছো, একদম সোজা সোজা কোশ্চেন করেছি, খুব তাড়াতাড়ি অ্যান্সার দেবে। ঠিক আছে, 25টা একদম সোজা কোশ্চেন তোমাদের জন্য আজকে রয়েছে। অলরেডি তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো, দেখে নাও। তাহলে উইডো রিম্যারেজ অ্যাক্ট কে পাস করেছিলেন? লর্ড ক্যানিং। অনেকে ভাবলে স্যার ডালহৌসি হতো তো, না ডালহৌসি হবে না, ডালহৌসি ইন্ট্রোডিউস করছেন। পাস হয়েছিল যার সময়, তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিংয়ের সময় পাস হয়েছিল, যার সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল। লর্ড ক্যানিংয়ের সময় 3টে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, কলকাতা, বোম্বে, মাদ্রাস, 3টে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। ইনকাম ট্যাক্স চালু হচ্ছে, পেনাল কোড অ্যাক্ট হচ্ছে। অর্থাৎ লর্ড ক্যানিং একজন ভরপুর ইনফরমেশনেটিক একটা জায়গা, যেখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন কিন্তু পেতে পারি। ঠিক আছে, তাই যখন যে কোশ্চেনটা পড়ছো কিনা তার আশেপাশের জায়গাগুলোকেও একটুখানি ধরার চেষ্টা করো, তাহলে সুবিধা হবে। নেক্সট 13 নম্বর দেখি কি আছে। বলছে, ইন হুইচ ইয়ার ডিড ওয়ারেন হেস্টিংস বিকাম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল? কোন বছর ওয়ারেন হেস্টিংস গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলে ট্রান্সফার হয়েছিল? আমরা ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেশন যখন পড়িয়েছিলাম, এই রেলের ক্লাসেই যখন ইউটিউব সেশনে করিয়েছিলাম, দেখে নেবে চ্যাপ্টারটাতে, সেখানে আমি মনে রাখার নিয়ম বলেছিলাম যে ভারতে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনে কী কী পোস্ট দেখতে পাই। প্রথমে হচ্ছে গভর্নর অফ বেঙ্গল, তারপর গভর্নর জেনারেল অফ বেঙ্গল দেখতে পাই, তারপর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া দেখতে পাই, ভাইসরয় দেখতে পাই, তারপরে আবার গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া চলে আসে। এবং এগুলোর প্রত্যেকটার সাল দিয়ে আমি পড়িয়েছিলাম যে ফার্স্ট ম্যান যে মনে রাখবে সে অটোমেটিক্যালি লাস্ট ম্যান মনে রাখতে পারবে।
তাই যাদের ফার্স্ট গভর্নর জেনারেল কে, লাস্ট গভর্নর জেনারেল কে, এই ধরনের সমস্যায় তোমরা মানে অসুবিধা তোমাদের ক্রিয়েট হচ্ছে, যে মনে রাখতে পারছি না, ঠিক আছে, বারবার আমাকে পড়তে হচ্ছে ফার্স্ট ম্যান কে, লাস্ট ম্যান কে, তাদের জন্য বলবো যে তোমরা একটু গভর্নর জেনারেলের চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টারটা, প্রথম দিনেরটা একটুখানি দেখে নাও। যেই দিন থেকে এই গভর্নর জেনারেলটা শুরু করেছি রেলওয়ের গ্রুপ ডিতে, কিছুদিন আগেই সেটা শেষ হয়েছে, সেই চ্যাপ্টারটা একটু দেখে নাও। সেখানে A to Z একদম কিন্তু ক্লিয়ারেন্স আমি দিয়ে দিয়েছি। ফলে তোমাকে মুখস্থ আর করতে হবে না, জাস্ট 4টে নাম মনে রাখলেই তুমি লাস্ট ম্যান কে ছিলেন, লাস্ট গভর্নর জেনারেল কে ছিলেন, লাস্ট ভাইসরয় কে ছিলেন, এইগুলো কিন্তু ইজি তোমরা মাথায় রাখতে পারবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা অলরেডি তোমরা দিয়ে দিয়েছো, ঠিক আছে। তাহলে কি হবে, ইন হুইচ ইয়ার ডিড ওয়ারেন হেস্টিংস বিকাম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল? 1773, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা, তাই না? তাহলে এই বছরই কিন্তু ভারতের প্রথম রেগুলেটিং অ্যাক্টও পাস হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি। এবং এই রেগুলেটিং অ্যাক্টের দ্বারা 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কিন্তু 1774-এ আমরা কি দেখতে পাই, 1774-এ ক্যালকাটা সুপ্রিম কোর্ট দেখতে পাই, যার প্রধান বিচারপতির নাম ছিল স্যার এলিজা ইমফে, তাই না? এলিজা ইমফে ছিলেন। এবং এই 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারেই 1781 সালে 1781 ক্যালকাটা মাদ্রাসা কিন্তু আমরা দেখতে পাই, তাই না? এবং এই অ্যাক্টের দ্বারা কি হচ্ছে, গভর্নর অফ বেঙ্গল পরিবর্তিত হয়ে গভর্নর জেনারেল অফ বেঙ্গলে কিন্তু পরিণত হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপারটা। ক্লিয়ার? তাহলে 1773 ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা প্রত্যেকে ঠিক অ্যান্সার দিয়েছো। চলো 14 নম্বরটা দেখি। হু প্রপোজড দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? হু প্রপোজ দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? অসাধারণ কোশ্চেন, বহু পরীক্ষায় বহুবার এসছে। 1878 ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেছিলেন? দেখো, চার্লস মেটকাফ নামটা আমরা শুনেছি। চার্লস মেটকাফকে বলা হয় লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস। একটু আগে থেকে তোমরা অ্যান্সারটা দিতে থাকো, তার আগে আমি কিছু কথা একটুখানি গল্প করে নিই তোমাদের সঙ্গে। তাহলে চার্লস মেটকাফ, তাহলে চার্লস মেটকাফ কি না, চার্লস মেটকাফ হচ্ছেন লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস, ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা হিসাবে আমরা তাকে চিহ্নিত করতে পারি। অর্থাৎ তার সময় থেকে সংবাদপত্র স্বাধীনতাটা পেয়ে যাচ্ছে। কিন্তু এমন একজন ভাইসরয় এলেন যিনি কি করলেন, 1878-এ শুধু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নয়, আর্মস অ্যাক্টও প্রবর্তন করলেন। এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন, এই যে আর্মস অ্যাক্ট প্রবর্তন, এই প্রবর্তনের ফলেই কিন্তু আমরা দেখতে পাই ভারতের জাতীয় সমাজ, মানে জাতীয় স্তরের যারা নেতারা ছিলেন, তারা চিন্তা ভাবনা করছেন জাতীয় স্তরে কিছু করবেন। এবং এই পরিকল্পনাগুলোর ফলেই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মতো একটা জাতীয় স্তরের রাজনৈতিক দল কিন্তু তৈরি হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি। কারণ জাতীয় কংগ্রেসের মেন পদক্ষেপই ছিল বা চিন্তা ভাবনাই ছিল জাতীয় স্তরের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা, তারা আঞ্চলিক প্রবলেম নিয়ে আলোচনা করবে না। কারণ আঞ্চলিক প্রবলেম নিয়ে আলোচনা করার জন্য এর আগে অনেক রাজনৈতিক দল রয়েছে, ছিল, ঠিক আছে। কিন্তু এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আর্মস অ্যাক্ট, এইগুলো কিন্তু জাতীয় স্তরে অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। এই সমস্ত কর্মসূচি জন্যই কিন্তু দেখা গেছিল, এই সমস্ত কর্মসূচি বন্ধ করার জন্যই বা প্রতিবাদ করার জন্যই কিন্তু জাতীয় কংগ্রেসের মতো দল তৈরি হয়েছিল। যদিও এটা অন্য প্রসঙ্গ চলে গেল। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেছিলেন এটা অলরেডি তোমরা দিয়ে দিয়েছো, আমি জাস্ট একটু গল্প করছিলাম, যেহেতু আজকে আমি তো লাইভ সেশনে নেই, সুতরাং আমি কারো অ্যান্সার দেখতে পাচ্ছি না, তাই অ্যান্সার দেওয়ার জন্য একটু সময় দিচ্ছি। তাহলে হু প্রপোজড দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অ্যান্সার অবশ্যই তোমরা ঠিক দিয়েছো, লর্ড লিটন। তাহলে লর্ড লিটন ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? এবং এই লর্ড লিটনকে আমরা কি বলি, ব্রিলিয়ান্ট ফেলিওর বলে থাকি, তাই না? ব্রিলিয়ান্ট ফেলিওর বলে থাকি, আনপপুলার ভাইসরয় বলে থাকি, তাই তো? কারণ তিনি যা কাজ করেছিলেন সেগুলো একেবারেই কাম্য নয়, একেবারেই কাম্য ছিল না, ঠিক আছে। তিনি যেমন সিভিল সার্ভিস পরীক্ষার বয়স একদম কমিয়ে দিয়েছিলেন, 19 বছরে নিয়ে এসেছিলেন, ঠিক আছে। তাহলে এইগুলো মোটেও কাম্য ছিল না, তাই তাকে আনপপুলার ভাইসরয় হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। হলো, চলো তাহলে 14 নম্বর শেষ। 15 নম্বরের কোশ্চেন দেখি কি আছে। বলছে ক্রিপস মিশন ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ হুইচ অফ দ্য ফলোয়িং ভাইসরয়েস? ক্রিপস মিশন কত সাল? 1942 ক্রিপস মিশন। তাহলে ক্রিপস মিশন
কার সময়, কোন ভাইসরয়ের সময় কিন্তু ভারতে এসেছিল? দেখো ক্রিপস মিশন, তোমরা অ্যান্সারটা দিতে থাকো, আমি ক্রিপস মিশন সম্পর্কে 2-4টে কথা একটু বলি। ক্রিপস মিশন আসার আগে 1940 সালে আমরা দেখেছি লিনলিথগো আগস্ট অফার ডিক্লারেশন করেছে, এবং এই আগস্ট অফারে মেইন যে কথাটা ছিল সেই কথাটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা কি করবে, ভারতীয়দের সুযোগ সুবিধা দেবে। কি সুযোগ সুবিধা? ডোমিনিয়ন স্ট্যাটাসের মর্যাদা দেবে ভারতকে, ঠিক আছে, সংবিধান রচনা করার সুযোগ দেবে, এবং এখন কি করবে, এই মুহূর্তে ভারতীয়দের অনেক বেশি ভাইসরয়ের কার্যনির্বাহক সমিতিতে অংশগ্রহণ করানোর সুযোগ দেবে। এটা লিনলিথগো তার আগস্ট অফারের দ্বারা উল্লেখ করলেন 1940 সালে। 1942 সালে স্যার ক্রিপস ভারতবর্ষে এলেন এবং সেই কথাগুলোই পুনরায় ঘোষণা করলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখন এইসব কিছু করার সময় নেই, ভারতকে স্বাধীন দেওয়া হবে না, কিন্তু ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, ঠিক আছে। ভারতে সংবিধান তৈরি করার জন্য ব্রিটিশ এবং ভারতীয়দের প্রতিনিধিত্ব নিয়ে একটা দল তৈরি করা হবে, ঠিক আছে। আরও বেশি পরিমাণ ভারতীয়দের ভাইসরয়ের কার্যনির্বাহক সমিতিতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে, এই সমস্ত কথা বলল। এটাই হচ্ছে ক্রিপস মিশন। কিন্তু এই ক্রিপস মিশনে প্রস্তাবে বা ক্রিপসের প্রস্তাবে স্বাধীনতার কোনো প্রস্তাব কথা বলা হয়নি, স্বাধীনতার কথা বলা হয়নি ভারতকে স্বাধীন করার। তাই জন্যই কিন্তু জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ এই ক্রিপস মিশনের কিন্তু বিপক্ষে চলে গেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে যে আন্দোলনটা ঘোষণা হয়েছিল তার নাম হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। তাহলে ক্রিপস মিশন কার সময় ভারতে এসেছিল? আশা করি তোমরা অ্যান্সারটা প্রত্যেকে দিয়েই দিয়েছো, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে লর্ড লিনলিথগো, তাই তো? তাহলে লর্ড লিনলিথগোর সময় ক্রিপস মিশন ভারতে আসছে, ঠিক আছে। সালটা কত? 1942। ক্লিয়ার? চলো 16 নম্বর দেখি কি আছে, ঠিক আছে। এই যে এইভাবে যে কোশ্চেন অ্যান্সারগুলো আমরা করছি, এরকমও কিন্তু কোশ্চেন অ্যান্সার সলিউশন তুমি কিন্তু এখানে পাবে। 500টার অধিক কোশ্চেন রয়েছে এখানে এই বৈচিত্র্য বাংলা। এই বৈচিত্র্য বাংলা এই বইটা মধ্যে তোমার কোশ্চেন অ্যান্সার সমেত সমস্ত কিছু কিন্তু A to Z রয়েছে। সুতরাং যারা এরকম প্র্যাকটিস সেট করি, পছন্দ করি, বা পয়েন্ট ওয়াইজ পড়া পছন্দ করি, যে আমরা ডিটেলস পড়বো না, পয়েন্ট ওয়াইজ পড়বো, যেইটুক দরকার সেইটুকুই বেছে পড়বো, সেই রকমই বাছাই কিছু ওয়ান লাইনার, বাছাই করা কোশ্চেন, এইগুলো নিয়েই কিন্তু এই বইটা তৈরি হয়েছে, যার নাম হচ্ছে বৈচিত্র্যে বাংলা। তাই তোমরা যারা যারা এই বইটা নিতে চাও, একেবারে কম দাম, খুব একটা বেশি দাম নয়, 300 টাকার মধ্যেই, ঠিক আছে। কিন্তু কোর্সটা, এটার দাম অনেকটা বেশি দেখাবে। তুমি যদি Y368 এই কোডটাকে ইউজ করে দাও, তাহলে বইটার দামটা কিন্তু অনেকটা ফল্ট করে যাবে, এবং সে বইটা তোমরা পারচেস করতে পারো। তোমরা তো ভালো বই খোঁজো, যে কোন বইটা স্যার মার্কেটে ভালো রয়েছে, কোন বইটা ভালো এসছে। এই বইটা সত্যিই ভালো, আমি নিজের দেখা সত্যি ভালো বই। তাই বিশ্বাস যদি থাকে তাহলে এই বইটাকে পারচেস করে নিতে পারো। ক্লিয়ার? চলো 16 নম্বর, ডিউরিং হুজ টেনিওর অ্যাজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়ার দ্য গ্রেট মার্টিয়ার্স ভগৎ সিং, সুখদেব অ্যান্ড রাজগুরু হ্যাংড। নিম্নলিখিত কোন ভাইসরয়ের শাসনকালে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু এদের 3জন শহীদের মৃত্যু হয়েছিল, ফাঁসি হয়েছিল? কি হবে অ্যান্সার? এদের 3জনের ফাঁসি হয়েছিল কোন ষড়যন্ত্র মামলায়? লাহোর ষড়যন্ত্র মামলায়। এই ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এরা কোন পার্টির সঙ্গে রিলেটেড? ঠিক আছে, কি বলবো আমরা? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ঠিক আছে। ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এই ঘটনাগুলো প্রত্যেকটা আলোচনা করেছে যদি রেলের ক্লাসগুলোকে দেখো তুমি, ঠিক আছে। প্রথম এটার নাম কি ছিল? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। যাদের প্রথম কাজ কি ছিল? কাকুরি রেল স্টেশনে ট্রেন থামিয়ে ব্রিটিশদের রাজস্ব লুট করে সেটা ভারতীয়দের মধ্যে বিলীন করা এবং অস্ত্রশস্ত্র কালেক্ট করা, তাদেরকে নিয়ে কাকুরি কনস্পিরেসি কেস হয়েছিল। পরে দেখা গেছিল 1924-এ এটা তৈরি হয়েছিল, আর 1928-এ যদি আমরা দেখি তাহলে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন হয়েছিল। এদের মূল উদ্দেশ্য ছিল সমাজতান্ত্রিক পথে গণতন্ত্র অর্জন করা, ঠিক আছে। সেই ক্ষেত্রে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এরা এটার সঙ্গে রিলেটেড ছিলেন, ঠিক আছে। এবং এদের ফাঁসি হয়েছিল যার সময়, তার নামটা অলরেডি তোমরা দিয়ে দিয়েছো আশা করি। তাহলে অ্যান্সার কি হবে? লর্ড আরউইন। অনেক গল্প কিন্তু রয়েছে
এই ভগৎ সিং, সুখদেব, রাজগুরু সম্পর্কে আমি প্রত্যেকটা গল্প করেছি, ঠিক আছে। এইটা কোথায় পাবে তুমি? রেলের গ্রুপ ডির যেখানে ক্লাস করিয়েছি আমি, গান্ধিয়ান মুভমেন্টে টপিকটা করেছি, সেকেন্ডের ক্লাসটাতে তুমি এইটা দেখতে পারবে, ঠিক আছে। গান্ধিয়ান মুভমেন্টের সেকেন্ডে যে টপিকটা রয়েছে, ঠিক আছে, সাইমন কমিশন পর্যন্ত, সেই টপিকটার মধ্যে এই জিনিসটা দেখতে পারবে। তাই একবারটুকুনি শুনে নাও, তাহলে জিনিসটা কিন্তু একদম প্রিপেয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। চলো 16 নম্বর শেষ, 17 নম্বর দেখি কি কোশ্চেন আছে। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হোয়েন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ পাসড? ঠিক আছে, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হোয়েন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ পাসড? কার সময় 1935 অ্যাক্ট পাস হয়েছিল, এটা আমাকে বলতে বলা হয়েছে, ঠিক আছে। দেখো 1935 এই অ্যাক্টটার যদি একটুখানি আগে দেখি, তাহলে আমরা প্রথমে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্টটাকে দেখবো, যেটা 1919 মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট। এই মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্টের উপরে কাজ করার জন্যই 1928 সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল, কিন্তু সাইমন কমিশন ফেলড হয়েছিল। তাই অন দ্য বেসিস রিপোর্ট অফ সাইমন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ পাসড। অর্থাৎ এরপরেই কিন্তু আমরা 1935 অ্যাক্টটাকে দেখতে পাই। এই 1935 অ্যাক্টের মেন কথাটাই ছিল হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট বলো, রিজার্ভ ব্যাংক বলো, ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বলো, এগুলো সবই কিন্তু 1935 অ্যাক্টের দ্বারা হয়েছিল। অর্থাৎ ফেডারেশন কথাটা মাথায় রাখতে হবে, তাহলেই 1935 হয়ে যাবে। যদিও বহু বিতর্ক রয়েছে 1935 অ্যাক্টটাকে নিয়ে, ঠিক আছে। তাহলে এই কথা, এই তিনটে লাইন, একটু তিনটে সাল একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে, 1919, 1928, 1935। ক্লিয়ার? চলো চলো অ্যান্সারটা দেখে নিই এবার, কি অ্যান্সারটা রয়েছে। তাহলে কার সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 ওয়াজ পাসড হয়েছিল, কার সময়? কি হবে অ্যান্সার? আশা করি অ্যান্সার তোমরা ঠিক দিয়ে দিয়েছো, ঠিক আছে। অ্যান্সার হবে লর্ড ওয়েলিংটন, তাই না? তাহলে লর্ড ওয়েলিংটন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে লর্ড ওয়েলিংটন, তাই না? লর্ড ওয়েলিংটনের সময় কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছিল, এটা মনে করে দেখো। পাকিস্তানের প্রস্তাব রাখা হয়েছিল 1933, ঠিক আছে। তারপরে ওয়েলিংটনের সময় সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন শেষ হচ্ছে। রাউন্ড টেবিল কনফারেন্স থাকছে, সেকেন্ড থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স থাকছে, ঠিক আছে। তাহলে এই ঘটনার জন্য বিখ্যাত। চলো 17 হয়ে গেছে, 18 দেখি কোশ্চেন কি আছে। হু অ্যামং দিস ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজ? কাকে আমরা বলে থাকি ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজ? ঠিক আছে, রেলপথ 1853 সালে 16ই এপ্রিল বোম্বে টু থানে পর্যন্ত রেলপথ বিস্তার হয়েছিল, তাই না? ভারতের প্রথম রেল চলেছিল। তাহলে এটা কার সময়? ভারতের প্রথম রেল, তোমরা অ্যান্সারটা দিতে থাকো, তার আগে আমি দুই একটা কথা বলে দিই। ভারতের এই যে প্রথম রেল 3টে ইঞ্জিনের দ্বারা কিন্তু চলতো, ঠিক আছে। কি কি নাম এটা? সিন্ধ সুলতান সাহেব, সিন্ধ সুলতান সাহেব, এই 3টে ছিল ইঞ্জিনের নাম, ঠিক আছে, যার দ্বারা ভারতের রেল কিন্তু চলাফেরা করতো। তাহলে কাকে বা কার, যেহেতু যার সময় এই ভারতীয় রেল তৈরি হয়েছিল, তাকেই আমরা ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজ বলি। এবং এই অ্যান্সারটার জন্য আমার বিন্দু মাত্র দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেকে অ্যান্সার কিন্তু তোমরা ঠিকই দিয়ে দিয়েছো, তাই তো? তাহলে অ্যান্সার কি হচ্ছে? লর্ড ডালহৌসি। তাহলে লর্ড ডালহৌসি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 19 নম্বর দেখি। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ পপুলারলি নোন অ্যাজ ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া? ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া, কাকে আমরা ফাদার অফ সিভিল সার্ভিস বলে থাকি? দেখো এই সিভিল সার্ভিস নিয়ে অনেক কিছু গল্প রয়েছে। প্রথমে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে যেতে হতো লন্ডনে। 1853-তে 1853 সালে সিভিল সার্ভিস পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে পরিণত হয়েছিল। এরপরে আস্তে আস্তে সিভিল সার্ভিস ভারতবর্ষে আসছে। সিভিল সার্ভিসের বয়স কমানো হচ্ছে। তবে এখানে আমাদের কোশ্চেন হয়েছে ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া, ঠিক আছে, ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার জনক কাকে বলতে পারি? অবশ্যই তোমরা কিন্তু নামটা টিক মেরে দিয়েছো, কারণ এই ধরনের কোশ্চেন ভুল হবার সম্ভাবনা আমি কোনো দেখতে পাই না। তাহলে অ্যান্সারটা কি হলো? আমাদের অ্যান্সার অবশ্যই তোমরা ঠিক দিয়েছো, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস থেকে আরও কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট পড়ে যেতে পারবে। সেটা কি? পার্মানেন্ট সেটেলমেন্ট, সানসেট অ্যাক্ট, সূর্যাস্ত আইন, কর্নওয়ালিস কোড, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু লর্ড কর্নওয়ালিস থেকে কিন্তু দেখে যাও, ঠিক আছে। পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন দেখে যাও, পুলিশি ব্যবস্থার জনক, ঠিক আছে, দেখে যাও লর্ড কর্নওয়ালিসকে।
বলা হয়। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো, আশেপাশে যে কোশ্চেনগুলো রয়েছে একসঙ্গে জানা কোশ্চেনগুলো কর্নওয়ালিস থেকে দেখে যাও। ক্লিয়ার? চলো 20 নম্বরে দেখি। হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ গভর্নর জেনারেল অ্যাবলিশড দ্য স্লেভারি ইন ইন্ডিয়া? কি হবে? স্লেভারি সিস্টেম, স্লেভ সিস্টেম বন্ধ করেছিলেন কে? কি হবে অ্যান্সার? হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ গভর্নর জেনারেল অ্যাবলিশ দ্য স্লেভারি ইন ইন্ডিয়া? ঠিক আছে, আমরা জানি যে 1833 চার্টার অ্যাক্টে ভারতের দাস প্রথার অবসান ঘটানোর কথা বলা হয়েছিল, তাই তো? 33 চার্টার অ্যাক্টের দ্বারা। তাহলে এখানে কোনটা হবে তোমাদের রাইট অ্যান্সার? অ্যান্সার দিয়ে দাও ঝপ করে। এলেনবোরো হবে, না মেটক্যাফ হবে, না অকল্যান্ড হবে, না আমহার্স্ট হবে? ঠিক আছে, কি হবে অ্যান্সার আমাদের? অ্যান্সার দিয়ে দাও। অবশ্যই অ্যান্সার কি হচ্ছে আমাদের? লর্ড এলেনবোরো ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো তাহলে লাস্ট যে জিনিসটা একটু বলবো, আরও 5টা কোশ্চেন বাকি আছে, তোমরা ঝপাঝপ অ্যান্সার দেবে। তাহলে বৈচিত্র্য বাংলা এবং জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক দুটো সম্পর্কে আমি ডিটেলস বলেছি। ঠিক আছে, যদি দরকার হয় তোমাদের তাহলে অবশ্যই স্টোর ভিজিট করো এবং Y368 এই কোডটাকে ইউজ করে তোমরা এটাকে পারচেস করে নাও। ঠিক আছে, চলো 21 নম্বর কোশ্চেন। এটা গান্ধিয়ান মুভমেন্ট থেকে কোশ্চেনটা করা হচ্ছে। বলছে ইন 1930 মহাত্মা গান্ধী স্টার্টেড দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ফ্রম। ইন 1930 1930 সালে মহাত্মা গান্ধী স্টার্টেড দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ফ্রম। কোথা থেকে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট মানে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? ঠিক আছে, আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন কোথা থেকে? ঠিক আছে, ডান্ডি না সবরমতী না ওয়ার্ধা নাকি নান? ঠিক আছে, কোথা থেকে তিনি সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট শুরু করেছিলেন? কি হবে? গান্ধীজি একটা মার্চ করেছিলেন, মনে আছে? আমি বলেছিলাম, মনে না থাকলে গান্ধীজির ক্লাসটা একটু দেখে নিও, রেলওয়ের ক্লাসটা যেটা করিয়েছিলাম। সবরমতী আশ্রম থেকে সি বিচ অফ গুজরাট, সবরমতী আশ্রম থেকে সি বিচ অফ গুজরাট ডান্ডি পর্যন্ত তিনি অভিযান করেছিলেন। 12ই মার্চ থেকে 5ই এপ্রিল যা সময় লেগেছিল 240 মাইল তিনি গিয়েছিলেন। তারপরে কি হয়েছিল? 6ই এপ্রিল তিনি ডান্ডি থেকে লবণ আইন ভঙ্গ করে ডাক দিয়েছিলেন, তাই না? যে আইন অমান্য আন্দোলন শুরু হচ্ছে। এই জন্যই তো আমরা দেখতে পাই যে সিভিল ডিসঅবিডিয়েন্স বা আইন অমান্য আন্দোলনের যে ধারাগুলো আমরা দেখেছি সেখানে প্রত্যেকেই প্রায় এরকম পদযাত্রা করে গেছে এবং লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনে ডাক দিয়েছিল। ঠিক আছে, তাহলে কোথা থেকে স্টার্ট হয়েছিল? এটা কিন্তু আমরা বলবো ডান্ডি থেকে, তাই না? তাহলে 12ই মার্চ থেকে 6 এপ্রিল, তাই তো 1930। ক্লিয়ার, বোঝা গেল? আর এই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট সব থেকে বেশি জনপ্রিয়, সব থেকে বেশি মানে কি বলো দুর্ধর্ষভাবে ছড়িয়েছিল কোথায়? হচ্ছিল তোমার দর্শনা নামক জায়গাটাতে, মহারাষ্ট্রের দর্শনা বা দর্শনা নামক জায়গাটাতে, যেখানে সরোজিনী নাইডু কিন্তু ছিলেন। ঠিক আছে, এটাও কিন্তু আমি সেই চ্যাপ্টারে বলেছিলাম, মাথায় রাখো। 22 নম্বর কোশ্চেন চলে যাই। কি বলছে? চম্পারণ সত্যাগ্রহ ওয়াজ লিড বাই। চম্পারণ সত্যাগ্রহকে কে লিড করেছিলেন? ঠিক আছে, কী হবে অ্যান্সার? রাজকুমার শুক্লা না গান্ধীজি না অমরেশ বাবু? কে করেছিলেন? অমরেশ চক্রাভর নাকি রাজকুমার শুক্লা নাকি গান্ধীজি নাকি কেউই নয়? চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজির ভারতে প্রথম সত্যাগ্রহ আমরা জানি 1917। ঠিক আছে, প্রথম সত্যাগ্রহ, এবং সেটা 3 কাঠিয়া সিস্টেমের এগেনস্টে হয়েছিল, আমরা সেটাও জানি। তাহলে এই চম্পারণ সত্যাগ্রহতে কে লিড করেছিলেন? ঠিক আছে, অ্যান্সার আশা করি তোমরা দিয়ে দিয়েছো। গান্ধীজি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, গান্ধীজি হবে রাইট অ্যান্সার। কেন রাজকুমার শুক্লা হলো না? কারণ রাজকুমার শুক্লা সেইখানকার লিডার ছিল, চম্পারণের লিডার ছিল। তিনি গান্ধীজিকে রিকোয়েস্ট করেছিলেন যাতে তিনি এসে আন্দোলনটাকে দায়িত্বভার নিজের হাতে নেন, এবং গান্ধীজি এসে তখন কি করলেন? চম্পারণে ব্রিটিশদের সঙ্গে কথাবার্তা বললেন এবং সমস্যাটাকে মেটালেন। তাই এখানে লিড বাই কথাটা মেনশন করা হয়েছে। তাহলে লিড বাই কিন্তু রাজকুমার শুক্লা হবে না, লিড বাই হবে কিন্তু গান্ধীজি। ক্লিয়ার? চলো, হু ইজ দ্য অথর অফ আনটু দিস লাস্ট? একদম ইম্পর্টেন্ট বই আনটু দি লাস্ট। এই বইটা আমরা জানি যে গান্ধীজি কিন্তু ইন্সপায়ার হয়েছিল এই বইটাতে। ঠিক আছে, এই বইটা কার লেখা? আনটু দ্য লাস্ট বইটা অবশ্যই তোমরা ঠিক অ্যান্সার দিয়ে দেবে, কারণ এটা একদম জানা কোশ্চেন
তাহলে কে করলো এটা? আনটু দিস লাস্ট এই বইটা কে করলেন, লিখলেন? কার অথর এটা? কে অথর ছিলেন এটা? জন রাস্কিন। ঠিক আছে, তাহলে জন রাস্কিন ছিলেন এর অথর, এবং গান্ধীজি এর দ্বারা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিলেন। নেক্সট 24, গান্ধীজি's The Story of My Experiment with Truth was originally written in Gujarati language. Who translated into English? বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে এবং আমরা অ্যান্সারটা কিন্তু জানি। ঠিক আছে, কি হবে অ্যান্সার? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটাকে ইংলিশে কে ট্রান্সলেট করেছিলেন? কে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন? প্রত্যেকেই জানি অ্যান্সারটা, এবং সোজা অ্যান্সার। কি হবে অ্যান্সার? অবশ্যই মহাদেব দেশাই ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে মহাদেব দেশাই এটাকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, তাই তো? তাই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা হচ্ছে গান্ধীজির অটোবায়োগ্রাফি। এটা গুজরাটি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, পরে এটাকে ইংলিশে ট্রান্সলেট যিনি করেছিলেন তার নাম হচ্ছে মহাদেব দেশাই। ক্লিয়ার? লাস্ট কোশ্চেন আজকের জন্য, হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি? গান্ধীজির পলিটিক্যাল গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু কে, যে গান্ধীজিকে রিকোয়েস্ট করেছিলেন ভারতে আসার জন্য? একদম সোজা কোশ্চেন। গোপাল কৃষ্ণ গোখেল, না দয়ানন্দ সরস্বতী, না রবীন্দ্রনাথ টেগর, নাকি কেউ নয়? এই যা অপশন দিয়েছি তাদের মধ্যে কেউ নয়। অ্যান্সারটা অবশ্যই ঠিক তোমরা দিয়ে দিয়েছো, গোপাল কৃষ্ণ গোখেল, তাই তো? তাহলে অন দ্য রিকোয়েস্ট অফ গোপাল কৃষ্ণ গোখেল গান্ধীজি রিটার্ন টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা ইন 1915। 1915 সালে গোপাল কৃষ্ণ গোখলের রিকোয়েস্টে গান্ধীজি কিন্তু সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে কিন্তু এসেছিলেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে আমাদের মডার্ন ইন্ডিয়ার কোশ্চেন। ঠিক আছে, আজকে আমি সশরীরে উপস্থিত নেই, কিন্তু যাতে তোমাদের ক্লাসটা মিস না যায় তাই জন্য আমি রেকর্ড ক্লাসটা দিয়েছি। তোমরা এবং যে কটা কোশ্চেন দিয়েছি এই কটা কোশ্চেন থেকে আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা থাকতে পারে না। যদি অসুবিধা থেকে থাকে, কোথাও সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে দিও, এই জায়গাটা বুঝতে পারিনি, আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট দিনে আবার বুঝিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের মেন ব্যাপার। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ক্লাসটা লাইক করবে। যারা প্রথম ক্লাসটা করছো তারা অবশ্যই আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ক্লাসটাকে শেয়ার করো। আজকে এইটুকু পর্যন্ত থাকছে। প্রত্যেকের দিন শুভ হোক। আবার দেখা হচ্ছে নেক্সট কালকে WBCS টপার চ্যানেলে ঠিক সকাল 8টাতে। ঠিক আছে, থ্যাংক ইউ।